সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বাংপেন পিসি। আর আজকে পুরোপুরি ডিফারেন্ট একটা ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। দেখো, একদিকে একটা ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডটা পুরোপুরি ফুটবলের ডেভেলপমেন্টের চরম লেভেলে রয়েছে, নতুন করে তাদের আর কিছু নেই। আর একটা ওয়ার্ল্ড আমরা, যেখানে পুরোপুরি আমরা আন্ডার ডেভেলপড রয়েছি। কবে ডেভেলপিংয়ের রাস্তায় যাব আমরা জানি না। সেই দুটো ওয়ার্ল্ড নিয়ে কথা বলা একই ভিডিওতে অনেক দিন পর, বহু 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 দিন পর, বছর পর বোধহয়। আর দীর্ঘদিন ধরে এই রিকোয়েস্টটা আসছিল, অনেকে করছিল যারা ইউরোপিয়ান ফুটবলে ইন্টারেস্টেড, যারা মনে করে যে এখান থেকে কিছু শুনবো, আমাদের যে ওপিনিয়ন রয়েছে তুলে ধরবো। তারা বলছিল কন্টিনিউয়াসলি যে কথা বলো, কিছু অন্তত বলো। চ্যাম্পিয়ন্স লিগ চলছে, টপ ফাইভে লিগগুলো চলছে, আপকামিং ইউরো রয়েছে, কোপা রয়েছে, এগুলো নিয়ে কথা বলো। বাট সিরিয়াসলি আমার হয়ে উঠছিল না, সময় একটা ফ্যাক্টর ছিল। সেখান থেকে আমি কিছুটা রিল্যাক্সড, আমি হয়তো কথা বলতে পারবো। আর দ্বিতীয় একটা ব্যাপার রয়েছে যে আমি এর আগেও ট্রাই করেছি এই চ্যানেলে, আমি ইন্ডিয়ান ফুটবলের পাশাপাশি ওয়ার্ল্ড ফুটবল নিয়ে কথা বলা বা ইউরোপিয়ান ফুটবল নিয়ে কথা বলার আমি চেষ্টা করেছি। কিন্তু রেসপন্স আমি দেখেছি সেটা এসেছে নেগেটিভ। কারণটা খুবই পরিষ্কার যে ইন্ডিয়ান ফুটবল নিয়ে কথা বলো ভাই, কে বলেছে তোমাকে ওয়ার্ল্ড ফুটবল, ইউরোপিয়ান ফুটবল নিয়ে মাথা ঘামাতে কথা বলতে? তো আমি সেই কারণে আমি সাহস পাইনি। মাঝখানে কী হয়েছিল, মনে হয়েছিল যে চলো, যদি লার্জার অডিয়েন্সের কাছে রিচ করতে হয়, দেন আই হ্যাভ টু টক ডিফারেন্ট। কোথাও আমাকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে, মানে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে আমাকে যেতে হবে। আমি স্টার্ট করেছিলাম, তারপরে সেই চ্যানেলটাই আমার উড়ে গেল। এতটাই আমার লাক খারাপ ছিল। তারপর মনে হলো না, এখানে যখন বাধা চলে এলো আর না। তারপরে অনেকে বলেছে চলো বাংলাতেই স্টার্ট করো, তখন মনে হলো চলো স্টার্ট করা যাক। যদি আজকের পর এখানে রেসপন্স ভালো আসে তো মাঝে মাঝে কথা বলবো, আদারওয়াইজ আমার ব্যাকআপ প্ল্যান রেডি রয়েছে, সেটা হয়তো কাল পরশুর মধ্যে তোমরা জানতে পেরে যাবে। কারণ যেটা বললাম যে 31 মে অবধি আমি ভীষণভাবে ব্যস্ত ছিলাম। 1 জুন থেকে কিছুটা রিল্যাক্সেশন এসেছে, কিন্তু বিভিন্নভাবে, বিশেষ করে পঞ্চায়েতের থার্ড সিজন এবং অবশ্যই কালকে রাত্রিরের যে ম্যাচ, সেই ম্যাচের জন্য আমি কালকে ভিডিও বানাতে পারিনি। আদারওয়াইজ কালকে এই বিষয়টা নিয়ে কথা আমি বলে দিতাম আগাম। তো দুটো পুরোপুরি আলাদা জগৎ নিয়ে কথা বলবো। ফুটবলের একদিকে যেমন রিয়াল মাদ্রিদ, 3টে মেজর টপিক রয়েছে, অন্যদিকে মোহনবাগান ইন্ডিয়ান ফুটবল, সেখানেও একটা মেজর ব্যাপার রয়েছে যেটা হতে পারে, যার কিছু হিন্ট পাওয়া যাচ্ছে। অবশ্যই শেয়ার করবো, যা ওপিনিয়ন রয়েছে দেওয়ার চেষ্টা করব। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা রেসপন্স করো, যা কিছু কমেন্ট রয়েছে নিশ্চিতভাবেই বলো। খারাপ লাগলেও বলো যে না, দরকার নেই ভাই, যেমন ইন্ডিয়ান ফুটবল রয়েছে তেমনই থাকুক, আমাদের ইউরোপিয়ান ফুটবলের দরকার নেই। কারণ ইউরোপিয়ান ফুটবলের থেকে আমরা অনেক এগিয়ে রয়েছি, সেটা দেখতে পাওয়া যায় না, সেটা কেউ বুঝতে পারুক না পারুক, আমরা রয়েছি, সেটা নিয়ে কথা বলবো। আই উইল কন্টিনিউ, নো ইস্যুস, এরকম কোনো ব্যাপার নেই। আমি নিজেও চাই যে ইন্ডিয়ান ফুটবলের প্রমোশনটা অনেক বেশি করে হোক, কারণ আমাদের সেই প্রমোশনটা দরকার রয়েছে। বাট পাশাপাশি যারা চায় ইউরোপিয়ান ফুটবল বা ওয়ার্ল্ড ফুটবল নিয়ে কথা বলতে, তাদের চাওয়াটার কে মেটানো বা তাদের যে ইচ্ছাটা রয়েছে সেটা পূরণ করাটাও আমার দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। তো শুরু করা যাবে যে বিষয়টা দিয়ে, সেটা অবশ্যই কিন্তু কালকের রাতটা ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট রাত ছিল। 14টা চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়ে গেছিলো, এনাফ হয়ে গেছিলো। অনেকে বলছিল যে যথেষ্ট, যারা সেকেন্ড পজিশনে রয়েছে তারা 7টা, তারা হাফ লাইনে দাঁড়িয়ে রয়েছে, তারা কবে 8 নম্বর পাবে কেউ জানে না। যারা 6-এ রয়েছে তারা কবে 7 পাবে জানে না, যারা 5-এ রয়েছে তারা কবে 6 পাবে জানে না। সেখানে রিয়াল মাদ্রিদ 14 থেকে 15 প্ল্যান করছে। সো দিস ইজ রিয়াল মাদ্রিদ। পরপর সমস্ত ম্যাচ জিতে, সমস্ত হার্ডেলসগুলোকে টপকে, বিগ হার্ডেলস ছিল, সিটির মতো টিম ছিল, বায়ার্নের মতো টিম ছিল, সেই প্রত্যেকটা হার্ডেলসকে টপকে ফাইনালি বরুসিয়াকে হারানো। বাট বরুসিয়া কিন্তু দারুণ খেলেছে। একটা জিনিস হয় যে তোমার দুটো ফ্যাক্টর একসাথে কাজ করতে হবে চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে। একটা যেমন পারফরমেন্স ফ্যাক্টর রয়েছে, একটা লাক ফ্যাক্টর রয়েছে। আমি কালকে বলবো যে কালকের ম্যাচটাতে বরুসিয়া লাক ফ্যাক্টরে হেরে গেছে। ওরা পারফরমেন্স ওয়াইজ কিন্তু যথেষ্ট ভালো ছিল, ফার্স্ট হাফটা কিন্তু ওরা ডমিনেট করেছে, ওদের শর্ট পোস্টে লেগে ফিরে এসেছে, ওদের ক্লোজ বল বেরিয়ে চলে গেছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে বরুসিয়া কিন্তু অনেক বেটার খেলেছে, অনেক বেটার থ্রেট ক্রিয়েট করেছে, অনেক বেশি প্রেসার দিয়েছে। বাট কোথাও যে চ্যাম্পিয়নশিপ লাকটা থাকে, এই লাকটা কিন্তু সবাইকে ফেভার করে না। পারফরমেন্সের পাশাপাশি এই লাকটা একটা বড় ফ্যাক্টর। যে লাক ফেভারটা হয়তো রিয়াল মাদ্রিদের সাথে হয়, যেটা হয়তো অন্যান্য টিমের সাথে হয় যারা রেগুলার বেসিসে ট্রফি জেতে, তো সেই লাকটাও কিন্তু দরকার রয়েছে। মানে তুমি যাই লাইফে জিততে যাও না কেন, শুধুমাত্র ফুটবল বা স্পোর্টসের ক্ষেত্রে না, যে কোনো লাইফের যে কোনো ব্যাপারে কিন্তু তোমার যে পারফরমেন্স রয়েছে, তোমার যে হার্ড চেষ্টাটা রয়েছে, তার পাশাপাশি তোমার লাকটাও কিন্তু একইভাবে প্যারালালি যেতে হবে, আদারওয়াইজ কিন্তু সাকসেসটা আসবে না। সেটা অবশ্যই মাদ্রিদের ক্ষেত্রে কাজ দিয়েছে। যত প্লেয়ার রয়েছে, যারা যতটুকু সময় পেয়েছে, যতটা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেকটা কাজ কিন্তু হয়েছে। অ্যান্ড কার্লো অ্যাঞ্চেলোত্তি, হি ইজ অ্যাভাব অল রাইট নাও। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ইউরোপিয়ান ফুটবলে বা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ক্ষেত্রে যখন একজন কোচের সাকসেসের প্যারামিটারকে চেক করা হবে, তখন কার্লো অ্যাঞ্চেলোত্তি এমন একটা জায়গাতে থাকবে, হয়তো তাকে ধরা ছোঁয়ার মতো যে স্বপ্ন, সেই স্বপ্নটা বহু কোচ এখন থেকে দেখতে শুরু করবে। টপ 5 লিগে 5টা জায়গাতে
চ্যাম্পিয়ন হয়ে আসা। এবং যদি ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের কথা বলি, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু কোচ হিসাবে 5টা ট্রফি, প্লেয়ার হিসেবে 2টো ট্রফি, তো 7টা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান কাপ কিন্তু কার্লো অ্যানচেলত্তির ঘরেই রয়েছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই মানুষটা প্রথম থেকে কিন্তু টিমটার ওপর বিশ্বাস রেখেছে, ভরসা করেছে, কোথাও কাঁদুনি গায়নি অন্ততপক্ষে যে আমার এটা নেই, ওটা নেই, এই প্লেয়ার চোটের জন্য বেরিয়ে গেছে, সেই প্লেয়ার চোটের জন্য বেরিয়ে গেছে। যেখানে যে সমস্যাটা হয়েছে সঙ্গে সঙ্গে সেই সমস্যাটাকে সলিউশনের রাস্তাতে তিনি হেঁটেছেন। সো ওভারঅল টিম গেম তুমি যখন খেলছো, যখন তোমার আলটিমেট কেউ ফোকাসড নয়, আমার যে পুরো টিমটা এটাই হচ্ছে মেন নিউক্লিয়াস, সেটাই সবচেয়ে বড় কাজ করেছে। কয়েকদিন আগে একটা বিরাট বড় হার্ট ব্রেক হয়েছে আমাদের, যে টনি ক্রুজ কেরিয়ারের পিক ফর্মে থেকে, ভাই আমার লাস্ট এরকম কোনো প্লেয়ারের কথা মনে পড়ছে না যে কেরিয়ারের পিক ফর্মে থেকে, যে প্লেয়ারটা হয়তো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর বসতে পারতো নেগোসিয়েশনের জন্য যে আমার স্যালারি বাড়াতে হবে, আমার যে পারফরমেন্স রয়েছে, টিমের অন্যতম সেরা প্লেয়ার। এবং এখন অনেকে মনে করছে হয়তো ব্যালন ডিওরের যে টপ 3 নামটা, সেই নামটার মধ্যে কিন্তু টনি ক্রুজ এসে গেলেও এসে যেতে পারে। সেই মানুষটা বলছে চলো আমি এবার কিন্তু অবসর নেব, এবার আমি ফুটবল থেকে সরে আসবো, সমস্ত কিছু হয়ে গেছে, আমি এনজয় করে নিয়েছি, এবার আমাকে বাকি লাইফটাকে এনজয় করতে হবে। টনি ক্রুজ এটা দীর্ঘ সময় ধরে বলে আসছিল যে যতদিন আমি ফুটবলটাকে এনজয় করব ততদিন আমি খেলবো, যতদিন মনে হবে না যে আমি আর এনজয় করতে পারছি না, পিক ফর্মে থাকলেও আমি বেরিয়ে আসবো। আমার কোনো প্লেয়ারের নাম মনে পড়ছে না, 38, 39, 40, 41 অবধি প্লেয়াররা খেলে যাচ্ছে, ভীষণভাবে টেনে যাচ্ছে, বিভিন্ন লিগে চলে যাচ্ছে, ছোট লিগে চলে যাচ্ছে, বাট তারপরেও টনি ক্রুজের মতো প্লেয়ার ভাই এই লেভেলে থেকে কালকের ম্যাচেও ওভারঅল যে টোটাল পারফরমেন্স, এই পারফরমেন্সের ভিত্তিতে টনি ক্রুজ ওয়াজ অ্যাবাভ অল। তো সেখান থেকে সেই প্লেয়ারটা সরে যাচ্ছে 5 দিন আগেই, 6 দিন আগেই সেই হার্টটা ব্রেক হয়েছে। এবং ওভারঅল কালকে যে চ্যাম্পিয়নশিপ, সেই চ্যাম্পিয়নশিপটা নিয়ে আলাদা করে আমার আর কিছু বলার নেই, কারণ সেটা শুধুমাত্র এনজয়িংয়ের ব্যাপার ছিল। এবং তারপরে পপা পেরেজ জানিয়ে দিয়েছে যে 16th ইজ লোডিং, তার জন্য আমরা এবার থেকে নেক্সট প্রসেস শুরু করবো। সেই প্রসেসটা শুরু করতে গেলে যে ডিলটা এতদিন অবধি সবাই ওয়েট করেছিল যে এমবাপের কী হবে, রাইট নাও এমবাপে হেয়ার উই গো ডান, ফ্যাব্রিজিও রোমানোর তরফ থেকে কনফার্ম করে দেওয়া হয়েছে। এবং দীর্ঘদিন ধরে ফ্যাব্রিজিও রোমানো কিন্তু এই কথাই বলেছে যে যদি প্যারিস থেকে এমবাপে কোথাও মুভ করে সেটা মাদ্রিদেই হবে, পিএসজির পর তার ডেস্টিনেশন রিয়াল মাদ্রিদেই হবে। ফেব্রুয়ারি থেকে সেটা ডিল ডান হয়ে পড়ে রয়েছে, টোটাল যা ফর্মালিটিস রয়েছে, পেপার ওয়ার্ক রয়েছে, সমস্ত কিছু এই মুহূর্তে কমপ্লিট। নেক্সট উইকে তার আনভেলিংও হয়ে যাবে রিয়েল মাদ্রিদ জার্সিতে। এবং এর আগে এই টালবাহানা চলেছে, এবং আমরা কোথাও বারবার বলেছি যে না, যতক্ষণ না ফাইনালিকে বার্নাবিউতে দেখতে পাওয়া যাচ্ছে, যতদিন না আনভেলিং হচ্ছে, যতদিন না রিয়েল মাদ্রিদ জার্সি পড়ছে, ভাই একটা সিঙ্গেল কথা তাকে নিয়ে বলতে রাজি নই আমরা। কারণ একটা সময়ে পুরোপুরি স্বপ্নটা 99%-এ গিয়ে ভেঙে গেছিলো, 100%-তে গিয়ে স্বপ্নটা রিচ করেনি। তো তারপরে আর সেটাকে নিয়ে কথা বলতে চাই না। তো এটা এই মুহূর্তে ডান, এরপর কথা বলা যাবে, নিশ্চিতভাবেই বুক ফুলিয়ে কথা বলা যাবে। বড় প্লেয়ার আসছে, একটা বড় সিগনেচার, আপফ্রন্টটা আরও বেশি শক্তিশালী হবে, এবং যে জায়গাতে মাদ্রিদের অ্যাটাক লাইন রয়েছে সেখান থেকে এটা আরও বেশি করে বোলস্টার হয়ে গেল। এবং কোথাও তুমি আরও বড় স্বপ্ন দেখতেই পারো, যেটা এখনও অবধি হয়নি, যে ট্রেবেল জেতা। সেই ট্রেবেল জেতাটা কোথাও পরবর্তী সিজনে টার্গেট হতে পারে। এবং বারবার করে যে জিনিসটা মাদ্রিদ ফ্যানরা বলে আসছিল যে গ্যালাক্টিকোস 3, সেই গ্যালাক্টিকোস 3টা কিন্তু এই মুহূর্তে কমপ্লিট হলো এমবাপে এসে যাওয়ার ফলে। এবং এখান থেকে দাঁড়িয়ে আমরা বড় স্বপ্ন কিছু দেখতেই পারি। তো দেখা যাক। অ্যান্ড দ্য লাস্ট থিং হচ্ছে মাদ্রিদের ব্যাপারে, সেটা হচ্ছে ব্যালন ডিওর কে জিতবে। আগেই বললাম যে টনি ক্রুজ টপ 3-তে আসতে পারে, বাকি টপ 2-তে কিন্তু বেলিংহাম অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়র এসে যেতে পারে। এবং কোথাও যদি টপ ফেভারিট কেউ হয়ে উঠতে পারে সেটা কিন্তু নিশ্চিতভাবে ভিনিসিয়াস জুনিয়র। কন্টিনিউয়াসলি যেভাবে ও খেলে গেছে, যেভাবে পারফরমেন্স করে গেছে, গোল করে গেছে, অবশ্যই বেলিংহামকেও ক্রেডিট দিতে হয়, কারণ সিজনের শুরুতে যখন বাকিরা গোল করতে পারছিল না ফরওয়ার্ডরা, তখন কিন্তু বেলিংহামের পা থেকেই শুধু গোল আসছিল। মানে মনে হচ্ছিল যে বেলিংহামকে হয়তো অ্যাজ আ সেন্টার ফরওয়ার্ডই সিগনেচার করানো হয়েছে। ও যেইভাবে পরের পর গোল করতে করতে এগিয়ে গেছে, এবং এত গোল করেছে গোটা সিজনে, একজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে জয়েন করে অ্যাটাকিং মিডফিল্ডে খেলে, ফলস 9-এ খেলে, কিছু কিছু ম্যাচে তো সেন্টার ফরওয়ার্ডে খেলে ও নিজেকে পুরো চেঞ্জ করে নিয়েছিল এই গোটা সিজনটাতে। কিন্তু তারপরে যখন আস্তে আস্তে চ্যাম্পিয়নশিপগুলোর কাছাকাছি মাদ্রিদ এসে পৌঁছতে শুরু করছিল, যখন সব থেকে ভাইটাল টাইমটা ছিল, তখন এবার ভিনিসিয়াস জুনিয়র কিন্তু নিজের যে টপ ফর্মটা রয়েছে, নিজের যে
পিক ব্যাপারটা রয়েছে সেটাকে দেখাতে শুরু করলো। মাঝখানে চোটের জন্য একটু ধাক্কাধাক্কি হয়েছিল টাইমটাতে, ওটা না হলে হয়তো আরও বেশ কিছু গোল ট্যালি যোগ হতে পারতো। কোথাও এই জায়গা থেকে আমার মনে হয় যে ভিনিসিয়াস জুনিয়র যেইভাবে মোটামুটি ক্লাব সিজনটা শেষ করলো, সেই জায়গাটা ওকে ব্যালন ডি'অরের জন্য এক ধাপ এগিয়ে রাখলো। অবশ্যই এরপর ইউরো রয়েছে, কোপা রয়েছে, দুটো জায়গাতে বেলিংহাম অ্যান্ড ভিনিসিয়াস কী পারফরমেন্স করছে তার উপরও ব্যালন ডি'অরটা কিন্তু ঠিক হবে। কিন্তু যাই হয়ে যাক না কেন, এই দুজনের মধ্যে ঠিক হবে এবং হয়তো প্রথমবারের মতো আমরা রিয়াল মাদ্রিদ থেকে 3জন প্লেয়ারকেই দেখতে পারি যে ডায়াসে রয়েছে টপ 3-তে। এটাও একটা বড় পাওনা, এটাও অনেক দিন মানে ন্যাচারালি একটা ক্লাবের ক্ষেত্রে হয়নি। লাস্ট টাইম সেটা কিন্তু সেই বার্সেলোনার ক্ষেত্রে হয়েছিল যে মেসি, জাভি, ইনিয়েস্তা এক মঞ্চে ছিল একটা ক্লাব থেকে টপ 3-তে। এটা একটা বিরাট বড় পাওনা যে কোনো ক্লাব ফ্যান্সের কাছে, যে সে আমার পছন্দের ক্লাব হতে পারে, নাও হতে পারে, হোয়াট এভার, বাট যেটা ঠিক, যেটা ভালো, সেটাকে তোমাকে ভালো বলতেই হবে। আর সেই জিনিসটা কিন্তু বার্সেলোনা সেই সময় ক্রিয়েট করতে পেরেছিল। তো সেটা আবারও এই 2024-এ এসে কিন্তু রিয়াল মাদ্রিদ ক্রিয়েট করতে পারে, হয় কি না সেটা দেখা যাক। কিন্তু হ্যাঁ, যাই হয়ে যাক না কেন, টপ 2টা বেলিংহাম অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়রের মধ্যেই থাকছে। এবার কে ব্যালন ডি'অর জেতে সেটাই দেখার। তবে অবশ্যই আমার যদি ফেভারিট কোথাও ধরা হয়, মানে আমি যদি কাউকে অন্তত আমার ভোট দেওয়ার যদি রাইটটা থাকতো, তাহলে নিশ্চিতভাবে আমার ভোটটা ভিনিসিয়াস জুনিয়রের জন্যই কিন্তু যেত। তোমাদের ভোটটা কোথায় যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই পার্টটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। অ্যান্ড লাস্ট অবশ্যই কথা বলবো মোহনবাগানকে নিয়ে, কারণ মোহনবাগানের সাথে যে প্লেয়ার গত কয়েক মাসে ভীষণভাবে জড়িয়ে গেছে রুমারের ক্ষেত্রে, সেই নামটা হচ্ছে রুজবে চেসমি। ইরানের ন্যাশনাল টিমের সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার কাম ডিফেন্ডার, দুটো পজিশনে খেলতে পারে। ওয়ার্ল্ড কাপে সদ্য গোল রয়েছে ওয়েলসের এগেনস্টে। তো সেই প্লেয়ারকে মোহনবাগান একটা সময় খুব ভালোভাবে ট্র্যাক করেছিল, একটা সময় ভালো চান্স তৈরি হয়েছিল, একটা সময় তাতে ইন্ডিয়ায় ইন্ডিয়াতে এফসি গোয়াতে জয়েন করার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, পরে সেটা ভেস্তে যায়। তো মোহনবাগান তারপর থেকে মুভ করতে শুরু করে এই বিগ ডিলটার জন্য। জানো তোমরা যে মোহনবাগান কিন্তু বেশ কয়েক মাস ধরে বা এক একটা ডিলের জন্য কয়েক সিজন ধরেও কিন্তু তাকে ট্র্যাক করে রাখে। তো সেই প্লেয়ার কিন্তু রুজবে চেসমি। আগে একে নিয়ে কথা বলেছি যে যদি ন্যাশনাল টিমটা কোথাও মাথায় থাকে তাহলে রুজবে চেসমি কি করবে, কোথাও সে ইন্ডিয়াতে এসে ক্লাব জয়েন করবে কিনা, এটা হবে বিগ ফ্যাক্টর। কিন্তু রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে যে ইরানের যে ন্যাশনাল টিম সিলেকশন হয়েছে উজবেকিস্তান অ্যান্ড হংকংয়ের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনসের জন্য, ওয়ার্ল্ড কাপ প্লাস এশিয়ান কাপ বোথ, সেই কোয়ালিফিকেশনস ম্যাচের জন্য কিন্তু সমস্ত বিগ প্লেয়াররা থাকলেও রুজবে চেসমি সেই টিমে ঢোকেনি। এবং একটা বড় গুঞ্জন রয়েছে যে রুজবে চেসমি কিন্তু ইরান ছাড়ছে। রুজবে চেসমির সাথে ইস্তেকলালের যে কন্ট্রাক্ট রয়েছে সেটা শেষ হচ্ছে, সেটা কিন্তু রিনিউ হচ্ছে না। ইস্তেকলাল কিন্তু রুজবে চেসমিকে ছাড়ছে এবং রুজবে চেসমি অন্য ক্লাবে জয়েন করতে পারে। তাহলে কি কোথাও ডেস্টিনেশনটা ইন্ডিয়া? এখানে পসিবিলিটিস কী কী রয়েছে দেখো। নাম্বার 1 পসিবিলিটিস হচ্ছে মোহনবাগানের যে ইচ্ছাটা রয়েছে, যে ডিজায়ারটা রয়েছে ওকে সাইন করানোর, সেটা একটা বড় পসিবিলিটিস। সেকেন্ড হচ্ছে যে মোহনবাগানে ওই পজিশনে প্লেয়ার লাগবে, একটা ভার্সেটাইল প্লেয়ার লাগবে, সেই কারণে কিন্তু তাকে দীর্ঘদিন ধরে ট্র্যাক করে রাখা হয়েছে। থার্ড পসিবিলিটিস হচ্ছে যে স্যালারি। আমরা বারবার জানি যে ওখানে মোটামুটি যে স্যালারিটাই প্লেয়াররা আর্ন করে তার থেকে বেটার স্যালারি আপাতত ইন্ডিয়ান ক্লাব কিন্তু পে করছে। তো এটা একটাও কিন্তু প্লেয়ারের জন্য বড় পাওনা যে আমি অন্তত যে স্যালারি আর্ন করছি তার থেকে বেটার স্যালারি আর্ন করছি। মানে তুমি এক্সাম্পল হিসেবে ধরতে পারো যে এই যে জেসন কামিংসের গতবারে যে ডিলটা হলো, ও তো ওখানে আরামসে ছিল, ন্যাশনাল টিমে হয়তো খেলতেও পারতো, এ লিগের মঞ্চে খেলতে পারতো, সিসিএমে খেললে হয়তো এফসি কাপও জিততে পারতো, সব কিছু পসিবিলিটিস ওর জন্য ছিল, কন্ট্রাক্টও ছিল। সেই জায়গা থেকেও কিন্তু ও মোহনবাগানে মুভ করলো। তার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে যে একটা স্যালারিতে হিউজ হাইক হলো, যেটা হয়তো একজন প্রফেশনাল ফুটবলার এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বেশি করে গুরুত্ব দিচ্ছে, সেটা হয়তো রুজবে চেসমি গুরুত্ব দিতে পারে, কারণ মোহনবাগান তাকে নিয়ে এলে একটা ভালো ডিলে কিন্তু নিয়ে আসবে। এবার দেখো, ডিল হওয়ার ক্ষেত্রে যেমন পসিবিলিটিস রয়েছে, আবার ডিল না হওয়ার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম চান্সেস রয়েছে। যার মধ্যে নাম্বার 1 হচ্ছে যদি ইস্তেকলাল ছাড়ে রুজবে চেসমি, তাহলে তার কাছে আরও অফার কী কী রয়েছে মোহনবাগানের পাশাপাশি। সেখানে যদি বেটার কোনো ফুটবল কম্পিটিটিভ জায়গা থেকে ওর অফার থাকে, যে আরও বেটার লিগ, তাহলে সেটা সে অ্যাকসেপ্ট করতে পারে। যে সৌদি লিগ থেকে অফার রয়েছে, কি কাতার লিগ থেকে অফার রয়েছে, কি ইউএই থেকে অফার রয়েছে, কি জাপান বা চায়না থেকে অফার রয়েছে, তাহলে সেখানে অন্যরকম ব্যাপার হতে পারে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আপাতত হয়তো ইরান ন্যাশনাল টিমেও কল পেলো না, বাট ইন ফিউচার যদি চান্স থাকে আর যদি সেটাও দেখে যে না আমি বেটার লিগে খেললে হয়তো কলটা আবারও ফিরে পেতে পারি, বাট ইন্ডিয়া চলে গেলে সেই কলটা নাও আসতে পারে, সেই ক্ষেত্রে এই ডিলটা আবারও পিছিয়ে যেতে পারে। অ্যান্ড থার্ড থিং হচ্ছে ওর যা আপাতত এজ রয়েছে, সেই এজে দাঁড়িয়ে আরও বেটার লিগ ও টার্গেট করতে পারে, ওর এজেন্ট টার্গেট করতে পারে। সেটা কতটা হচ্ছে না হচ্ছে তার উপরে দাঁড়িয়ে এই ডিলটা হতে পারে। তো মোহনবাগান কিন্তু প্রথম থেকে এই ডিলটার মধ্যে ছিল, এখনও অবধি যার রিউমার সেই ডিলটার মধ্যে মোহনবাগান রয়েছে। এবং কোথাও ইরান
ন্যাশনাল টিমের উজবেকিস্তানের কল না পাওয়া, সেই ব্যাপারটা একটা ক্যাটালিস্টের রোল প্লে করতে পারে ওকে আরও বেটার ওয়েতে কনভিন্স করার জন্য। এবং সেখানে যদি স্যালারি একটা খুব ভালো লেভেলে হয়, যেটাও হয়তো এশিয়ান অন্য কোনো কান্ট্রিতে নাও পেতে পারে, সেটা একটা বড় ভূমিকা পালন করতে পারে যে ফাইনালি এই ডিলটাতে হয়তো মোহনবাগান উইন করলো, যে রুজবে চেসমিকে ইন্ডিয়াতে ল্যান্ড করানোর ক্ষেত্রে যথেষ্ট একটা বড় ডিল হবে। এশিয়ান লেভেলে একটা বিগ প্লেয়ার, নিজেকে প্রুভ করেছে বড় মঞ্চে, কোয়ালিটি রয়েছে, এবং অবশ্যই এশিয়ান ফুটবলার বা বিশেষ করে ওয়েস্ট এশিয়ান জোন থেকে যে ফুটবলাররা ইন্ডিয়াতে এসে খেলে তারা ম্যাক্সিমাম সময়ে কিন্তু সাকসেস পায়, এবং সেই সাকসেসের জায়গাটাকে যদি ক্লাব এবং প্লেয়ার একসাথে মাথায় রাখে তাহলে নিশ্চিতভাবে এই ডিলটা একটা সাকসেসফুল ডিল হিসাবে দেখা দিতে পারে। তো এটা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করো। দেখা যাক এই ডিলটা হয় কি না, হলে একটা, আমি সিরিয়াসলি বলছি, ওয়ান অফ দ্য বেস্ট ডিল 2024-25 সিজনের জন্য নিশ্চিতভাবেই হবে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।